হ্যালো এভরিওয়ান, আই এম সিদ্দিক অ্যান্ড ইউ আর ওয়াচিং ম্যাথ ইজিফাইড। তো কেমন আছো সবাই? তো আজকের ক্লাসে আমরা WBSI 2018 প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের দ্বিতীয় পর্বের ক্লাসে আমরা কিছু অঙ্ক ডিসকাস করব। দেখো, তো আমরা অলরেডি কী কভার করেছি বলতো? WBPSI 2024কে লক্ষ্যে রেখে আমরা যে প্রিভিয়াস ইয়ার অ্যানালাইসিসের কোশ্চেনের ম্যাথ পোর্শনের অ্যানালাইসিসের যে সিরিজটি শুরু করেছি, সেখানে 2021-এর আমরা দুটো ভিডিওতে কমপ্লিট করে দিয়েছি ম্যাথ পোর্শনটি। 2019-এরও ঠিক দুটো ভিডিওতে আমরা কমপ্লিট করে দিয়েছি। আর 2018-র পার্ট 1-এর ভিডিওটি পাবলিশ হয়ে গেছে, আর এবং আজকে হচ্ছে পার্ট 2-এর ভিডিও। ওকে, এরপরে কী আসবে বলো তো? এরপরে আমরা একটা ট্রেন্ড অ্যানালাইসিস নিয়ে আসবো। সেখানে আমরা চ্যাপ্টার ওয়াইজ ওয়েটেজ দেখব, কোন চ্যাপ্টারে কত কত করে নাম্বার থাকছে, ঠিক আছে? এবং আমরা একটা স্ট্র্যাটেজি তৈরি করব কীভাবে SIR প্রিলিমস এক্সামে সহজেই 80 to 90% স্কোর ম্যাথে আমরা সিকিউর করতে পারি খুব সহজেই। ওকে, তো চলো তাহলে দেখা যাক আজকের প্রথম অঙ্কটি। তো প্রথম অঙ্কটিতে কী বলেছে? একটি ক্রিকেট খেলায় তো প্রথম 10 ওভারে রানের গড় কত ছিল? প্রথম 10 ওভারে রানের গড় ছিল 3.2। আচ্ছা, তাহলে 10 ওভারে মোট রান কত ছিল বলো তো? আমরা জানি গড়ের সঙ্গে যে নাম্বার, যটি নাম্বারের গড় এটি, তো সেটি গুণ করে দিলে কী পাওয়া যায়? মোট পাওয়া যায়, সাম পাওয়া যায়, ঠিক আছে না? তাহলে 10-এর সঙ্গে 3.2 গুণ করে দিলে আমাদের হয়ে যাচ্ছে 32, তাই না? তার মানে 10 ওভারে সে টোটাল রান কত করেছিল? 32 রান করেছে। তাকে আরও 282 রান তুলতে হবে, আরও 82 রান, 282 না, টোটাল 282 রান তুলতে হবে বাকি 40 ওভারের মধ্যে। তাহলে তার গড় রান কত হবে? ঠিক আছে, আচ্ছা বলো তো, 282 রান যদি তার টোটাল টার্গেট হয়ে থাকে, তো অ্যাচিভ আমরা কত করেছি? 32 রান অ্যাচিভ করেছি। এখন আমাকে 250 রান অ্যাচিভ করতে হবে, তাই তো? আর 250 রান কততে অ্যাচিভ করতে হবে? 250 রান আমাকে অ্যাচিভ করতে হবে 40 ওভারের মধ্যে, না 40 ওভারের মধ্যে অ্যাচিভ করতে হবে। কিন্তু আমার টোটাল রানের গড় বলেছে 282 রান তুলতে হলে বাকি 40 ওভারে কত রানের গড় কত হবে, ঠিক আছে না? তো আমার বাকি 40 ওভারে কত রান অ্যাচিভ করতে হবে? 250 রান অ্যাচিভ করতে হবে। তো চলো, 250 বাই 4 করে দাও, কত হচ্ছে? 4 6 24, পড়ে থাকে 1, 6.25। তো আমার বাকি যে 40 ওভার, সেই 40 ওভারে আমাকে 6.25-এর গড় মেনটেন করতে হবে। ওকে, চলো তাহলে নেক্সট অঙ্কটি দেখা যাক। এটা একটা এভারেজের বেসিক্স লেভেলের অঙ্ক ছিল। ওকে, চলো নেক্সট অঙ্কটিতে কী বলেছে? 3টি সংখ্যার গড় কত? 3টি সংখ্যার গড় 77। ওকে, 3টি সংখ্যার গড় 77 এবং প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ এবং দ্বিতীয় সংখ্যাটি তৃতীয় সংখ্যাটির দ্বিগুণ। মানে কি বলেছে? দেখো, প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় সংখ্যাটি নিচ্ছি। তো দেখো, দ্বিতীয় সংখ্যাটি তৃতীয় সংখ্যার, তৃতীয় সংখ্যাটি x ধরে নিচ্ছি, দ্বিতীয় সংখ্যাটি তৃতীয় সংখ্যার দ্বিগুণ, মানে দ্বিতীয় সংখ্যাটি হলো তৃতীয় সংখ্যার দ্বিগুণ হলে কত হবে? দ্বিতীয় সংখ্যাটি 2x হয়ে যাবে। এবং প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ, তো প্রথম সংখ্যাটি কত হয়ে যাবে? 4x। তার মানে নাম্বারগুলোর এই যে 3টি সংখ্যা আছে তারা কী অনুপাতে আছে? 4:2:1 অনুপাতে। ওকে, আচ্ছা এবার দেখো, 3টি সংখ্যার গড় কত বলে দিয়েছে? 77, মানে সমষ্টি কত? 77 × 3। ওকে, আর এখানে অনুপাতের আকারে যদি আমরা দেখি তাহলে সমষ্টি কত? 7 ইউনিট হচ্ছে। 7 ইউনিট ইকুয়াল টু কত? এই যে 7 ইউনিট, এখানে টোটাল 3টি সংখ্যারই সমষ্টি। আর এখানে কত? এখানে হচ্ছে 77 × 3, মানে হচ্ছে 7 ইউনিট ইন্টু হচ্ছে ইকুয়াল টু হচ্ছে 77 × 3। আর 1 ইউনিটের ভ্যালু কত হয়ে গেল? 33, তাই না? 33। তাহলে বলছে সংখ্যা 3টি নির্ণয় করো। তো প্রথম 1 ইউনিটে যদি 33 হয়, তাহলে প্রথম সংখ্যাটি কত? প্রথম সংখ্যাটি 33 × 4, ঠিক আছে না? 33 × 4, 33 × 4 করলে কত হচ্ছে? এখানে দেখো প্রিন্ট একটু টাইপিং এরর আছে। তো প্রথম সংখ্যাটি কত হয়ে যাচ্ছে? 4 ইউনিট। প্রথম সংখ্যাটি কত বলে দিয়েছে? এখানে 4 ইউনিট বলে দিয়েছে। 4 × 33 করে দাও, তাহলে কত হচ্ছে? 4 × 3 = 120, আর 12 132। এখানে অপশনটা একটু টাইপিং এরর আছে, অপশন ডিতে। আর দ্বিতীয় সংখ্যাটি কত? দ্বিতীয় সংখ্যাটি হচ্ছে 2 ইউনিটের। তো 1 ইউনিটের ভ্যালু 33, তাহলে দ্বিতীয় সংখ্যাটি 66 হয়ে যাবে, আর তৃতীয় সংখ্যাটি কত হয়ে যাবে? 33। তো আমাদের অ্যান্সার কোনটি হয়ে যাবে? অপশন ডি। বুঝতে পারলে? ওকে, চলো নেক্সট অঙ্কটি দেখা যাক। তো এর আগের অঙ্কটিও ঠিক একদম বেসিক্স লেভেলের অঙ্ক ছিল, তেমন কোনো কমপ্লেক্সিটি নেই অঙ্কটিতে, খুবই ইজি লেভেলের একটি অঙ্ক।
ওকে, চলো এই অঙ্কটিতে কী বলেছে, একটি সেলাই মেশিনের ক্রয় মূল্য 800 টাকা, দোকানদার পরপর 15% ছাড় দিলেন, ঠিক আছে না, ছাড় দিলেন, তাহলে এখন সেলাই মেশিনটির মূল্য কত হবে, ঠিক আছে। তো আমরা কিভাবে করব বলো তো এটা, দেখো এটা সাকসেসিভ ডিসকাউন্টের মাধ্যমে করতে পারো অথবা সিম্পলি তোমরা বেসিক্স দিয়ে করতে পারো। দেখো ক্রয় মূল্য কত ছিল, 800 টাকা ছিল। এবার আমি তার ক্রয় মূল্য থেকে আমি ছাড় দিয়ে বেচছি কত, ওকে, দোকানদার পরপর 15% এবং 10% ছাড় দিলেন, ওকে। তো সেলাই মেশিনটির বিক্রয় মূল্য কত ছিল, দেখো আমি 800 টাকা যদি কিনে থেকেও তারপরে 15% দুবার পরপর ছাড় দিই, মানে 100 টাকায় আমি 15% ছাড় দেওয়ার অর্থ কত, 85 টাকা টিকবে, মানে 100 টাকায় আমার টিকছে 85 টাকা, আর 800 টাকায় টিকছে কত, গুণ করে দিলাম। অনুরূপভাবে তারপরে আবার আমি 100 টাকায় কত ছাড় দেবো, 100 টাকায় আরও 10 টাকা ছাড় দেবো, মানে 90 টাকা হবে। এটা আমি যদি করি তাহলে পরপর দুটো ছাড় দেওয়া হয়ে গেল, এটা ক্যালকুলেট করলে আমরা সহজেই মানটা বের করে ফেলতে পারবো, ঠিক আছে। তাহলে এটা ক্যালকুলেট করলে কত হয়ে যাচ্ছে আমাদের, 0 0 কেটে দাও, এখানে 5 2 10, 5 17 করে দাও 4, ঠিক আছে। তাহলে 4 × 17 × 9, তার মানে আমাদের অ্যান্সার কোনটি আসবে, 428, 8 লং 72, মানে শেষে এককের স্থানে 2 থাকবে, তো আমাদের অপশান 612 হয়ে যাচ্ছে, অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান ডি। তো এইভাবে সহজেই আমরা এই অঙ্কটিও সলভ করতে পারি, ঠিক আছে, ওকে। তারপরে অঙ্কটি থেকে বলেছে, দেখো একটি নৌকো স্রোতের প্রতিকূলে কোনো দূরত্ব 8 ঘন্টা 48 মিনিটে কভার করছে, ঠিক আছে, কত, 8 ঘন্টা 48 মিনিটে কভার করছে, মানে স্রোতের প্রতিকূল মানে কি, বোটের স্পিড মাইনাস স্ট্রিমের স্পিড, স্রোতের স্পিড, তো স্পিড ইন্টু এটা যদি স্পিড হয়ে থাকে আর এটা রেজাল্ট্যান্ট স্পিড, মানে প্রতিকূলে কী হয়, বোটের স্পিড থেকে নৌকোর স্পিড থেকে, প্রতিকূল মানে কি, নৌকো যেদিকে যাচ্ছে স্রোত তার বিপরীত দিকে যাচ্ছে, তো নৌকোর স্পিডকে কমিয়ে দিচ্ছে, তাই না, তো বোট মাইনাস স্ট্রিমের স্পিড আমরা যদি বিয়োগ করে দিই, এটা হয়ে গেল স্পিড। তো এই 8 ঘন্টায় যে দূরত্ব, 8 ঘন্টা 48 মিনিটে যে দূরত্বটা যায়, সেই একই দূরত্ব নৌকোটা যদি স্রোতের অনুকূলে যায়, সেই একই দূরত্ব কত ঘন্টা যায়, 4 ঘন্টা যায়, ঠিক আছে, বুঝতে পারলে। তো এইভাবেই আমরা সহজেই সলভ করতে পারি। দেখো এখন এটা সলভ করা কত হচ্ছে, 4 বরং 100 দিয়ে কেন ভাগ করলে এটা 60 হয়ে যাবে, 60 দিয়ে ভাগ করলে এটাকে আমরা মিনিটটা ঘন্টা হয়ে যাবে, তাই না। তো এখানে 4 বরং 48, 5 বরং 60, ঠিক আছে। তো এখানে কত হচ্ছে, বি মাইনাস এস ইন্টু 5 × 40, এখানে 44/5 হচ্ছে, তাই না, আর এইদিকে হচ্ছে বি প্লাস এস ইন্টু 4, তাহলে মাল্টিপ্লাই করলে কত হচ্ছে, দেখো এদিকে কেটে দাও 2, আর এখানে 22 থাকছে, তাহলে এখানে 22b মাইনাস 22s ইকুয়াল টু, এদিকে থাকছে 5 2 10 হয়ে যাচ্ছে, তাই না, তো 10b প্লাস 10s, বুঝতে পারলে। একটু ছোট করে নিচ্ছি, দেখো একটু কালারটা চেঞ্জ করে দিচ্ছি, তাহলে আমার 10b আর 22b, তো 12b হয়ে গেল, আর এদিকে 22s আছে, আর এখানে 32 যোগ হয়ে যাবে, এদিকে লেফট সাইড থেকে রাইট সাইডে নিয়ে গেলে, কারণ এখানে মাইনাস সাইন আছে, তাই না, তো 32 কত 32s হয়ে গেল, তাই না। তাহলে বি ব্রোটের এখানে আমাদের কী চেয়েছে, নৌকা স্রোত এবং নৌকার বেগ এবং স্রোতের অনুপাত, মানে b/s চেয়েছে, b/s আমাদের কত হয়ে যাবে, 32/12, মানে কত, 8 দিয়ে কাটছে, 4 দিয়ে কাটছে, তাই না, 4 × 32, 3 × 4 12, তার মানে আমাদের b/s মানে বোটের স্পিড ইন্টু স্রোতের স্পিড কত রেশিওতে থাকছে, 8:3 রেশিওতে থাকছে, তো আমাদের অ্যান্সার কোনটি হয়ে যাবে, অপশান এ, বুঝতে পারলে। তো এইভাবে এই অঙ্কটিও সহজে আমরা সলভ করতে পারি। চলো নেক্সট অঙ্কটি দেখা যাক। হ্যাঁ, এই অঙ্কটিতে কী বলেছে, একটি সংখ্যাকে দ্বিগুণ করে 9 যোগ করো। আচ্ছা, ধরে নিলাম একটি সংখ্যা এক্স, ঠিক আছে, তোমরা অপশন টেস্টের মাধ্যমে এই ধরনের অঙ্ক কিন্তু সহজেই করতে পারো, ঠিক আছে। তো আমি একটা ধরে নিচ্ছি এক্স, তো একটি সংখ্যাকে দ্বিগুণ করে 9 যোগ করলাম, ওকে। এবার যে সংখ্যাটি পাওয়া যায় তাকে যদি আমি আবার 3 গুণ করে দিই, তাহলে কত হয় সংখ্যাটি 75 হয়ে যায়, বুঝতে পারলে, এটাই বলেছে এখানে। তো সলভ করো সংখ্যাটিকে, দেখা যাক। তো এখানে কত 6x, আর এখানে হচ্ছে 3 লং 27,
এখানে 75 পড়ে থাকলো, তাহলে 6x = কত হচ্ছে এখানে 48, তাই না? আর তাহলে x = কত হয়ে গেল 8, তার মানে সংখ্যাটি কত 8 হয়ে যাবে। তো আমাদের অ্যান্সার কোনটি হয়ে যাবে? অপশন সি। ওকে, তো খুবই ইজি লেভেলের একটি অঙ্ক, বুঝতে পারছো ফ্রেন্ডস? তো চলো, কী ধরনের অঙ্ক থাকছে তোমরা অলরেডি বুঝতেই পারছো যে একদম খুব কঠিন তেমন কোনো অঙ্কই থাকছে না। ওকে, একদম বেসিক্স লেভেলের অঙ্কই থাকছে, তো সেইভাবে তোমরা তোমাদের প্র্যাকটিসটা করতেই থাকবে। ওকে, চলো নেক্সট অঙ্কটিতে। হ্যাঁ, এই অঙ্কটিতে কী বলেছে? 65 লিটার জল মিশ্রিত দুধে দুধ আছে, সেখানে দুধ এবং জলের অনুপাত কত আছে? দুধ এবং জলের অনুপাত আছে 10:3, ঠিক আছে, 10:3। তো ওই মিশ্রণে আরও কত লিটার জল মেশালে দুধ এবং জলের পরিমাণ 8:5 থাকবে? দেখো কীভাবে করতে পারি আমরা, এলিগেশন মেথডের মাধ্যমে করতে পারি। তো আমাকে অনেকেই বলেছে যে একদম বেসিক্স দিয়ে করাতে, তো আমি বেসিক্স দিয়েই করাচ্ছি। দেখো, তো 65 লিটার দুধে যদি 10:3 অনুপাতে জল থাকে, তাহলে কত থাকছে বলো তো? মানে এখানে 10:3 মানে 13 লিটার, 13 লিটারে 10 লিটার যদি দুধ থাকে, তাহলে 65 লিটারে 50 লিটার দুধ থাকবে এবং 15 লিটার জল থাকবে। বুঝতে পারলে? ওকে, এবার আমি কি মেশাবো? শুধুমাত্র জল মেশাবো, দুধ মেশাবো না। কি মেশাবো? আরও এক্সট্রা জল মেশাবো। তো আমাদের জলের পরিমাণটা বেড়ে গেল, এক্স পরিমাণ জল মিশলাম, তাতে করে অনুপাতটা কত থাকবে? অনুপাতটা এখন হয়ে যাবে 8:5। বুঝতে পারলে? তাহলে কত হচ্ছে? 250 = 250, আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করছি না? তো 250 = কত হয়ে গেল? 250 = হয়ে গেল এখানে 80 আর 40 120 প্লাস 8x। তো 8x = কত হয়ে যাচ্ছে? 130/130। তো x = কত হয়ে গেল? 130/8। 130/8 মানে হচ্ছে কত? 65/2 দিয়ে কাটা যাচ্ছে 65/4। তো আমাদের অ্যান্সারটি 4 64 আর 25 16.25 লিটার আমাকে জল অ্যাড করতে হবে। তো এখানে অপশনে দেখো, আচ্ছা অপশনে একটু ভুল আছে, এটাও 16 লিটার, এটাও 16 লিটার হয়ে গেছে, তো একটা 16.25 হবে, তাই না? তো আমাদের অ্যান্সার তোমরা 16.25 যেটা সেটা দিতে পারো। তো মানে আমরা যদি আরও 16.25 লিটার জল মিশ্রণ করি, তাহলে কী হবে? দুধ এবং জলের অনুপাত 8:5 হয়ে যাবে, ঠিক আছে? তো এটাও একটা বেসিক্স লেভেলের অঙ্ক ছিল, তেমন কোনো কমপ্লেক্সিটি অঙ্ক নেই। তো হোপ ইউ আর এনজয়িং দি ভিডিও। তো প্লিজ ডু সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল অ্যান্ড ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট। চলো নেক্সট অঙ্কটিতে দেখো কী বলেছে। এই অঙ্কটিতে কী বলেছে? দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা এবং সংখ্যার অঙ্কদ্বয়ের স্থান পরিবর্তন করলে যে সংখ্যাটি প্রাপ্ত হয় তাদের যোগফল 121। মানে একটা সংখ্যা XY যদি হয়, ঠিক আছে, তো এই সংখ্যাটার অ্যাকচুয়ালি ভ্যালুটা আমরা কত বলতে পারি বলো তো? যেমন 23 হলে আমরা কী করি? দশকের স্থানে এখানে কী আছে? X আছে, তাই না? তো 10x প্লাস সংখ্যাটি কী হয়ে যাবে? 10x + y। তো এই সংখ্যাটিকে আমি কীভাবে লিখতে পারি? 10x + y, তাই না? এখানে দেখো 10 × 2 + 3, তার মানে 23 কিনা? বুঝতে পারলে? দশকের স্থানে যেটা আছে 2, তার ভ্যালু 20 হয়ে গেল, প্লাস 3 এককের স্থানে। তো আমি একটা সংখ্যাকে XY একটি সংখ্যা, তাকে লিখতে পারছি 10x + y, এর ভ্যালুটা হচ্ছে অ্যাকচুয়ালি এটাই। ওকে, এবার স্থান পরিবর্তন করলে কী হয়ে যাবে বলো তো? x এবং y যদি স্থান পরিবর্তন করে yx হয়ে যাবে, তাহলে সংখ্যাটা তখন কী হয়ে যাবে? সংখ্যাটা তখন হয়ে যাবে 10y + x, হ্যাঁ কি না? আচ্ছা, এবার যে দুটি সংখ্যা পেলাম তাদের যোগফল কি বলেছে? 121 বলেছে। বুঝতে পারলে? তো এটা অপশন টেস্টের মাধ্যমেও তোমরা ইজিলি করতে পারো। তো আমি বেসিক্স দিয়ে করছি। অনেক সময় কিছু অঙ্ক কিন্তু বেসিক্সের মাধ্যমে বেশি কমপ্লেক্স মনে হয়, তাই না? এই অঙ্কটিও ঠিক তাই। তো এবার যোগ করে দাও। তো আমি অ্যাকচুয়ালি কী হয়েছে? একটা সংখ্যা XY ছিল, মানে সংখ্যাটার ভ্যালু হচ্ছে এটা 10x + y, আর যখন সংখ্যাটাকে আমি স্থান পরিবর্তন করবে অঙ্কগুলো yx হয়ে যাবে, তো তখন সংখ্যাটার ভ্যালু হয়ে যাবে 10y + x। তো এখানে যোগ করলে কত হচ্ছে? 11x + 11y = 121, আর x + y, তাহলে 11 কমন যাচ্ছে, কত? 11 × 11 11 121 হচ্ছে। আর সংখ্যা দুটির অঙ্কগুলির অন্তর কত বলেছে? এখানে 3। তো আমরা যোগফল পেয়ে গেলাম। অঙ্ক দুটির যোগফল কত? অঙ্ক দুটির যোগফল হচ্ছে 11 এবং অঙ্ক দুটির অন্তরফল আমাদের বলে দিয়েছে 3। তাহলে এবার অপশনে চলে আসো। দেখো অপশন এ, সংখ্যা দুটির অন্তর হচ্ছে 3 কিন্তু যোগফল কত? 8 + 5 = 13 হবে না। আর এখানে 6 3 অন্তর হচ্ছে 3 কিন্তু যোগফল কত? 9, এটাও হবে না। 7 4 অন্তর হচ্ছে 3 এবং যোগফল হচ্ছে 11। তো আমাদের অ্যান্সার কোনটি হয়ে গেল? অপশন সি। বুঝতে পারলে? খুব ইজিলি আমরা এইভাবে করতে পারি।
তো চলো নেক্সট অঙ্কটি দেখো। তো এটা সরলীকরণ সিম্পল অঙ্ক, তোমরা ধীরে ধীরে করতে পারো। আমাদের বর্ডমাসের রুল দিয়ে আমরা করব, যে প্রথম বর্ডমাসের রুল দিয়ে করব। প্রথম আমাদের কিসের কাজ করতে হবে? ব্র্যাকেটের কাজ করতে হবে। চলো এই কাজটি করো। এখানে কি বলেছে? 6 ফার্স্ট ব্র্যাকেটের কাজ করছি, আর এখানে কত থাকছে? 6, তারপরে 3 5 15, আর এটাকে যে পূর্ণ সংখ্যাটা আছে সেটাকে স্বাভাবিক সংখ্যায় বানিয়ে নাও, স্বাভাবিক ফ্র্যাকশনে বানিয়ে নাও। তাহলে 3 5 15 আর 18/5, আর এখানে 5/3। ঠিক আছে, এটুকু পড়ে থাকলো। তো এটাকে সলভ করলে কত হচ্ছে? 15, আর পড়ে থাকছে 61 যোগ বিয়োগ করলেন। ঠিক আছে, তো আমরা পেয়ে গেলাম 61/15 এতটুকুর মান। ঠিক আছে, তো আমি এটাকে হটিয়ে দিচ্ছি। তো এইটুকুর ভ্যালু আমাদের কত হয়ে গেল? 61/15, তাই না? এটুকুর ভ্যালু কত হয়ে গেল? 61/15। আচ্ছা, এখানে ভাগের কাজ আমরা আগে করে নেব। তো ভাগের কাজ করলে কত হচ্ছে? এখানে দেখো রাফ সাইডে করছি আমি। এখানে 7/4 ভাগ উল্টে গেলে কত হচ্ছে? 3/4কে আমরা 4/3 লিখবো। এই যে 3/4কে ভাগ চিহ্নটাকে গুণ চিহ্ন করে দিলে উল্টে যাচ্ছে, তাই না? তো 7/3 হয়ে গেল, 7/3 হয়ে গেল। আবার এখানে কি চিহ্ন থাকছে? প্লাস। ঠিক আছে, তো এটাকে সলভ করলে কত হবে আমাদের? এখানে এটা যদি আমরা সলভ করি তাহলে হচ্ছে 15। তো চলো 535 আর 61 যোগ করলে হয়ে যাচ্ছে আমাদের কত? 35 আর 61 যোগ করে দাও, 535 আর 61 হয়ে গেল। ঠিক আছে, আর সামনে কি পড়ে থাকছে? 5 8 40 আর 41 বিয়োগ 41/5 বিয়োগ এটা পড়ে থাকছে। তো এটা কিছুই না, তেমন কোনো সিম্পলিফিকেশনের অ্যাকচুয়ালি এই ধরনের অঙ্কগুলোতে আমাদেরকে কি একটু ধীরে ধীরে ক্যালকুলেশনটা করাই মূল মানে ফ্যাক্টর করবে এখানে। ঠিক আছে না, ধীরে ধীরে তোমরা ক্যালকুলেশনটাই করবে, তাহলেই অঙ্কটি কিন্তু হয়ে যাবে। তো আমরা এতটুকু ডাটা এই অবধি আমাদের সলভ করতে হবে। ঠিক আছে না, তাহলে এটাকে সলভ করলে কত হচ্ছে বলো তো? নিচে 15 থাকছে, আর এখানে 123 বিয়োগ 96 মানে হচ্ছে 27। তো 27/15 পেয়ে গেলাম। কতটুকু ডাটা পেয়ে গেলাম? 27/15। এই যে পুরো ডাটাটা, এই পুরো ডাটাটা আমরা কী পেয়ে গেলাম? 27/15, 27/15, বুঝতে পারলে? আর সামনে কত আছে? 9, ভাগ চিহ্ন আছে। তো আমাদের কি হয়ে যাবে? মাল্টিপ্লাই করে দিলে এটা উল্টে যাবে, তাই না? তাহলে 9 দিয়ে কাটো 3, তার মানে আমাদের অ্যান্সার করো 3 দিয়ে 15কে কাটলে 5। তো আমাদের অ্যান্সার কোনটি হয়ে যাবে? 5 হয়ে যাবে। ঠিক আছে, তো আমাদের অ্যান্সার কোনটি হলো? অপশন সি। তো কিছুই না, এটাকে খুবই সিম্পল একটা সিম্পলিফিকেশনের অঙ্ক দিয়েছে। ঠিক আছে, তো ধীরে ধীরে আমাদেরকে ক্যালকুলেশনটা করতে হবে। ওকে, চলো এই অঙ্কটিতে কী বলেছে দেখো। 8, 24, 36 এবং 54 লসাগু। এটা কীভাবে করব? তো সিম্পল, তোমরা লসাগু বের করা জানোই অনেকে, আমরা উৎপাদক বিশ্লেষণের মতো করেই করি। তো এবার ধীরে ধীরে যদি আমরা এইভাবে ভাঙি তাহলে কিন্তু আমরা সহজেই লসাগুটা করতে পারবো, বের করতে পারবো। তো কত দিয়ে কাটবো দেখো? 4 দিয়ে কেটে দাও। 4 2 8, 4 6 24, 4 লং 36, আর 4 দিয়ে এটাকে কাটবে না। 3 দিয়ে কাটো। 2 3 2 6, 3 তারিখে 9, 3 আসছে 3 8 54। ঠিক আছে না? তো 2 1 1 3 9 2 18, আবার 3 দিয়ে কাটো। 1 1 1 3, তাহলে কত হচ্ছে এখানে দেখো? 3 4 12, 12 2 24, 24 আর 6, 24 × 6 করলে কত হচ্ছে? 24 আর 6 কি 3 4 12, 12 2 24, 24 × 9 হবে, তাই না? 24 × 9, তো 4 লং 36, হাতে 3, 318, তো 216। তো 18, 24, 36 এবং 54 লসাগু কত হয়ে গেল? 216। তো এইভাবে উৎপাদক বিশ্লেষণের মাধ্যমে তোমরা খুব সহজেই কিন্তু লসাগু বের করতে পারো যে কোনো এর। তো এটাকে কি বলবো? এটা একদম বেসিক্স লেভেলের অঙ্ক ছাড়া আর কিছুই না। ঠিক আছে, তো কোনো কমপ্লেক্সিটি নেই অঙ্কে, খুবই সিম্পল অঙ্ক, বাস একটু ক্যালকুলেশনে সময় নিতে পারে। তো চলো প্র্যাকটিসের মাধ্যমে তোমরা সেগুলোকে দ্রুত করতে পারো। চলো নেক্সট অঙ্কটি দেখো। এটাও একটা খুব একদম ইজি লেভেলের অঙ্ক, এবং কি হয়েছে, অনেকটা যোগ করতে হবে তোমাদেরকে। দেখো বলছি, একজন মুদি পরপর 5 মাস কত এত 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 টাকায় কোনো জিনিস বিক্রি করেছে। পরপর 5 মাস এই টাকায় বিক্রি করেছে।
আর ষষ্ঠ মাসে তিনি কোনো জিনিস যদি বিক্রি করতে চান তো তার গড় কত হবে, ষষ্ঠ মাসে তিনি কত টাকার জিনিস বিক্রি করলে তার গড় টোটাল মানে 6 মাসে যে বেচা কেনাটা সেটা কত হবে, বেচা কেনার গড় 6500 টাকা হবে। মানে 6 মাসের গড় যদি তিনি 6500 টাকা করতে চান তাহলে টোটাল ওনাকে ট্রানজ্যাকশন কত টাকারও করতে হবে, তো টোটাল ওনাকে ট্রানজ্যাকশন করতে হবে 39,000 টাকার। আচ্ছা, তো 5 মাসে কত ট্রানজ্যাকশন করে দিয়েছে, 6, এগুলো সব জুড়ে দাও, এগুলো সব জুড়ে দিলে আমার কত হয়ে যাবে 34,009। তো আমি 6 মাসে যদি গড় 6500 টাকা রাখতে চাই তাহলে আমাকে টোটাল ট্রানজ্যাকশন করতে হবে 39,000 টাকার। 5 মাসে আমি অলরেডি ট্রানজ্যাকশন করে ফেলেছি 34,009 টাকার। তো আমাকে যে ষষ্ঠ মাসে শুধুমাত্র কত হাজার টাকার ট্রানজ্যাকশন করতে হবে, এটা আমরা কি করে দেবো, বিয়োগ করে দেবো। এটা বিয়োগ করে দিলে কত হয়ে যাচ্ছে 4,991 টাকা। তো আমাদের ষষ্ঠ মাসে কত ট্রানজ্যাকশন করতে হবে, 4,991 টাকা। কোশ্চেন 11তে কী বলেছে, 700 টাকা রাম, শ্যাম এবং যদুর মধ্যে এমনভাবে ভাগ করে দিতে হবে যাতে রাম শ্যামের অর্ধেক এবং শ্যাম যদুর প্রাপ্ত টাকার অর্ধেক পেতে পারে। কে কে আছে, 3 জন আছে। তো তোমরা কি করে নাও, রাম, শ্যাম এবং যদু। আচ্ছা, তো যদু যদি X টাকা পায় তাহলে বলছে শ্যাম যদুর প্রাপ্ত টাকার কত পেল, শ্যাম যদুর প্রাপ্ত টাকার অর্ধেক পেল। তো এটাকে 4x করে দাও, ওকে, আমি বেশি করে ধরলাম। তাহলে শ্যাম কত পাচ্ছে, যদুর প্রাপ্ত অর্থের অর্ধেক পেল, মানে শ্যাম পাবে 2x। ওকে, এবার রাম কত পাবে, শ্যামের অর্ধেক পাবে। দেখো রাম কি বলছে, শ্যামের অর্ধেক, মানে রাম পাবে X টাকা। বুঝতে পারলে? তার মানে রাম শ্যামের টাকার অনুপাত কত হয়ে গেল, 1:2:4। বুঝতে পারলে? আচ্ছা, যদুর প্রাপ্ত অর্থের পরিমাণ কত, তার মানে এখানে কত হয়ে গেল, 1, 4, 3, 7 হয়ে গেল। মানে 7 ইউনিটের মধ্যে যদু কত টাকা পায়, 7 ইউনিটের মধ্যে যদু পায় 4 টাকা। তো 700 টাকায় যদু কত টাকা পাবে, 700 টাকায় যদু পাবে 400 টাকা। বুঝতে পারলে? 7 ইউনিটে যদি 4 ইউনিট পায় মানে 700-তে 400 টাকা পাবে। বুঝতে পারলে? তো খুবই রেশিও প্রপোর্শনের একটি খুবই বেসিক লেভেলের অঙ্ক এটা ছিল। ওকে, তো বুঝতেই পারছো তো কী ধরনের অঙ্ক থাকছে। চলো তাহলে নেক্সট অঙ্কটি দেখা যাক। এই অঙ্কে কী বলেছে, কোনো আয়তক্ষেত্রের বাহুর পরিমাণ 20% বৃদ্ধি পেলে তার ক্ষেত্রফল শতকরা বৃদ্ধির পরিমাণ কত। আচ্ছা, এই অঙ্কটি কিন্তু খুবই ইজি আবার খুবই ইম্পর্ট্যান্ট, ঠিক আছে অঙ্ক। এটা বিভিন্নভাবে আসতে পারে, অনেকেই কনফিউজ হয়ে যায়। তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে কি আমরা দেখব যে এখানে আয়তক্ষেত্রের বাহুর পরিমাণ ভেরিয়েবলস, মানে যে রাশিটি আমার পরিবর্তন হচ্ছে সেটি কত বাড়িয়েছে। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল মানে কি বলতো, দৈর্ঘ্য গুণন প্রস্থ, দৈর্ঘ্য গুণন প্রস্থ। তো এখানে বাহু মানে দৈর্ঘ্য হতে পারে, প্রস্থ হতে পারে। তো আমাদের দুটোই চেঞ্জ করেছে, কত, এটাকেও 20% চেঞ্জ করেছি, এটাকেও 20% চেঞ্জ করেছি। তো দুটো ভেরিয়েবলস আমার চেঞ্জ হচ্ছে এখানে। দুটো ভেরিয়েবলস চেঞ্জ হচ্ছে এবং ভেরিয়েবলস দুটো কী সম্পর্কে আছে, গুণ সম্পর্কে। যদি এরকম থাকে তাহলে আমি সবসময় কি করব, আমরা এটাকে সাকসেসিভ করে দেব। 20 এবং 20 দুবার সাকসেসিভ করলে ভাবে যদি আমরা বৃদ্ধি করি তাহলে কত হচ্ছে, এখানে 0 কেটে দাও, তার মানে 40 আর 4 44 হয়ে যাচ্ছে, 44%। ওকে, তো আমাদের অ্যান্সার কোনটি হয়ে যাবে, 44%। আচ্ছা, একটু কমপ্লেক্স লাগলে আমি এটাকে সিম্পলিফাই করে দিচ্ছি, ঠিক আছে। দেখো কিভাবে সিম্পলিফাই করা যেতে পারে। ধরুন আমি একটি আয়তক্ষেত্র আছে, আমি একটি আয়তক্ষেত্র আঁকলাম। একটি আয়তক্ষেত্রের একটি বাহু 20, দৈর্ঘ্য 20 ছিল আর প্রস্থ কত ছিল, 10 ছিল। তার মানে ক্ষেত্রফল কত থাকবে বলো তো, 200। ওকে, এবার তার বাহুটি কত বাড়িয়ে দিলাম, 20% বৃদ্ধি করলাম। তো 20% মানে 10-এ 2, 20 20% মানে কত হয়ে যাবে, 24 হয়ে যাবে, তাই না। ওকে, তো আর অনুরূপভাবে প্রস্থ দুটি বাহুই যেহেতু 20% বাড়বে এবং তাহলে এটা কত হয়ে যাবে, 12 হয়ে যাবে, তাই না, 12 হয়ে যাবে। ওকে, তাহলে এখানে ক্ষেত্রফল কত হচ্ছে, 24 গুণন 12, 24 গুণন 12 মানে হচ্ছে 288 হয়ে যাচ্ছে, ঠিক আছে না, 288। তার মানে এটার ক্ষেত্রফল কত হয়ে গেল, 288। তো এখানে ক্ষেত্রফল ছিল প্রথমে 200 আর এখানে হচ্ছে 288, তাই না। তো বাড়লো কত বলো তো, 88 ইউনিট বাড়লো, তাই না ক্ষেত্রফলটা। তো শুরুতে কত ছিল, 200 ইউনিট ক্ষেত্রফল ছিল, 200 ইউনিটে বাড়লো 88। তার মানে 100 ইউনিটে কত বাড়লো, 2 দিয়ে কেটে যাবে, তাই না। তো 44, তার মানে 44/100, 44/100 মানেই হচ্ছে 44%। বুঝতে পারলে? তো এটাই বেসিক। তো তাড়াতাড়ি করার জন্য আমরা সাকসেসিভ মেথডের মাধ্যমে করতে পারি, ঠিক আছে না। সাকসেসিভ মেথড কোনটা, যেটা আমরা বের করি x + y
প্লাস মাইনাস ওয়াই আর কি, এটাও প্লাস মাইনাস ওয়াই করে দাও, এটাও প্লাস মাইনাস করে দাও এক্স ইন্টু ওয়াই বাই 100 এই মেথডের মাধ্যমে। ওকে, তো চলো এখানেই শেষ করছি আজকের ক্লাস। আশা করি তোমরা এনজয় করেছো ভিডিওটি। তো প্লিজ ডু সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল অ্যান্ড ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট। আর ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, তোমরা সেখানে জয়েন করতে পারো ক্লাসের ফ্রি পিডিএফের জন্য। ওকে ফ্রেন্ডস, তো চলো সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও, বাই বাই।